Good morning, students. আজকে আমাদের টপিক ইন্ট্রোডাকশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের যে প্রথম টপিকটা হোয়াট ইজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমরা কি বুঝি বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব বা ইংরেজিতে আসতে পারে যে ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো আজকের লেকচারে মোটামুটি আমাদের প্রচেষ্টা থাকবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন এবং ওভারঅল একটা একাডেমিক টপিক হিসাবে এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারবো সেই চেষ্টা আমরা আমাদের আজকের এই লেকচারে আমরা মোটামুটি চেষ্টা করব। তো স্লাইডে দেখতে পাচ্ছ তোমরা যে আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার। আমি সহকারী অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের। আমি গত 9 বছর ধরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটা পড়াচ্ছি। তো অনেকদিন পরে আমার মনে হলো যে আমার ক্লাস লেকচারগুলো যদি আমি রেকর্ডিং করে ইউটিউবে দিতে পারি তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্টস যারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে তাদের জন্য আসলে একটা বিশাল উপকার হবে। তো সেই হিসাবে আজকে আমার প্রথম ক্লাস লেকচারটা আমি আমার ফেসবুক এবং ইউটিউব আমি আপলোড করছি। আশা করি তোমরা সবাই আমার এই ক্লাস লেকচারের সাথে থাকবে এবং তোমাদের যদি কারো কোনো কোয়েরিজ, কোনো কনসার্ন বা কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমার ইমেল আছে এবং এর বাইরেও যে ইউটিউবের যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্টে তোমাদের প্রশ্নগুলো যদি তোমরা লিখো তাহলে আমি আমার সময় মতো চেষ্টা করবো সেটা তোমাদেরকে আনসার দেওয়ার জন্য। তো আজকে আমাদের ক্লাস লেকচারে আসলে তিনটা স্পেশাল ডাইমেনশনস বা তিনটা স্পেশাল সাইটস আছে যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ডিফাইন করার আগে। প্রথমে আসলে আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে যে আমরা আসলে কোনো জিনিসকে ডিফাইন কেন করি, মানে হোয়াই ডেফিনেশন ইজ ইম্পর্টেন্ট, বা আমরা কোনো পার্টিকুলার অবজেক্ট বা কোনো কিছুকে কেন আমরা একটা নির্দিষ্ট নাম দিই বা তাদেরকে আমরা একটা পরিচয় দেওয়ার চেষ্টা করি বা তার পরিচয়টা জানার চেষ্টা করি, সেটা খুব ইম্পর্টেন্ট। আর সেকেন্ড বা দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অন্যান্য সামাজিক বিজ্ঞানের একাডেমিক সাবজেক্ট যেমন ইকোনমিক্স, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, আর তাদের মতো আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সরি মানে তাদের মতো না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আসলে অন্যতম একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আসলে ওই সমস্ত ডিসিপ্লিনের মতো ডিফাইন বা সংজ্ঞায়িত করতে গেলে আসলে আমাদেরকে বেশ কিছু ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই ব্যাপারটা আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ডিফাইন করতে গেলে আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে। আমরা আসলে চাইলেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে অন্যান্য সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিনের মতো একদম খুব সোজাসুজিভাবে বা খুব সহজভাবে আমরা ডিফাইন করতে পারবো তা কিন্তু না। এটার পরে লাস্টে আমাদেরকে দেখতে হবে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন যে বিখ্যাত স্কলার্স, বিভিন্ন যে অধ্যাপক প্রফেসরস পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি তাদের ভাষায় কিভাবে ডেফিনিশন দিয়েছেন, সেই ডেফিনিশনস গুলো আসলে আমাদেরকে দেখবো। তো এই তিনটা জিনিস আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ডিফাইন করার যে প্রসেসটা সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমার ক্লাসে আমি আসলে সবসময় আমার একটা প্রচেষ্টা থাকে আমার স্টুডেন্টদেরকে, আমার শিক্ষার্থীদেরকে আমার ক্লাস লেকচারে যত বেশি সম্ভব রেলেভেন্ট ইনফরমেশন আমি প্রোভাইড করার চেষ্টা করি, সেটা বিভিন্নভাবে। তো আমার স্লাইডেও কিন্তু এই ধরনের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে যেটা আমি মনে করি যে আমার স্টুডেন্টদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যারা পড়েন তাদের জন্য আসলে খুব একটা বেশ ভালো উপকার আসবে। কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট হিসেবে যদি অন্যান্য ডিসিপ্লিনের কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফাদার বা জনক কে, তাহলে এটা আসলে খুবই এম্বারেসিং হবে যদি তোমরা সেটা বলতে না পারো। তো সেই জন্য তো সেই হিসেবে যদি তোমাদের কাউকে জিজ্ঞেস করা হয় যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফাদার কে, হু ইজ দ্য ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে তোমাদের আনসার হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফাদার বা জনক হচ্ছে ফর্মার ইউএস প্রেসিডেন্ট উড্রো উইলসন।
আসলে প্রত্যেকটা একাডেমিক ডিসিপ্লিন, প্রত্যেকটা একাডেমিক সাবজেক্টের যদি আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে আমরা দেখব যে বিভিন্ন মনীষী, বিভিন্ন স্কলার কিন্তু ওনারা ওনাদের বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে কিন্তু ওনারা ভূমিকা রেখেছিল একটা পার্টিকুলার একাডেমিক ডিসিপ্লিনকে এস্টাবলিশ করার জন্য। তো সেই হিসাবে লোক প্রশাসনকে একাডেমিক একটা বিষয় হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পরবর্তীতে পৃথিবীর অন্যান্য দেশে এটাকে মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শুরুর দিকে যে কয়েকজন ব্যক্তিত্ব ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসন, ওনার বেশ একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটা কি সেটা আমরা আসলে আমাদের ক্লাস লেকচার, বিভিন্ন আগামী দিনের লেকচারে আমরা সেটা জানার চেষ্টা করব। এবং আমি শিওর এর মধ্যে হয়তো তোমরা অনেকেই এটা সম্পর্কে জানো। উনি যে বিখ্যাত যে আর্টিকেল লিখেছিলেন, সেই আর্টিকেল সম্পর্কে তোমাদের হয়তো অনেকের ধারণা থাকতে পারে। সো আমাদের প্রথম টপিক বা প্রথম সাইড বা প্রথম ডাইমেনশন, যেটা আমরা শুরুর দিকে বলেছিলাম, যে ওয়াই ইজ ডেফিনেশন ইম্পর্টেন্ট। কেন কোনো কিছুকে ছোটোখাটো একটা পদ্ধতিতে বা ছোটোখাটো একটা উপায়ে জানার বা এটাকে বোঝার যে চেষ্টা, সেই চেষ্টাটা কেন ইম্পর্টেন্ট। যেমন যদি কাউকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ ইউর নেম, ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে কাইসার, বা তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের নাম কি, আহ, সেটা একটা আনসার হতে পারে। তো এই কারো নাম বা কারো একটা সংক্ষিপ্ত পরিচয়, এটা কি যদি আমরা অপরিচিত কাউকে যখন এটা আমরা সম্পর্কে যদি সেটা সম্পর্কে যদি তাকে বলার চেষ্টা করি, তাহলে এই ছোটখাটো একটা পরিচয় বা ছোটখাটো একটা প্রচেষ্টার মাধ্যমে কি আমরা আসলে সেটা সম্পর্কে আরো ভালো করে জানতে পারি? হ্যাঁ, সেটা উত্তরে আমরা বলতে পারি সেটা ইয়েস, সেটা নো হতে পারে, বা এর দুটার মাঝামাঝি কিন্তু যে কোনো একটা হতে পারে। ফর এক্সাম্পল, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে বাংলাদেশি বা ইন্ডিয়ান যে মশলাদার যে বিভিন্ন ধরনের রেসিপি বা বিভিন্ন ধরনের যে ফুড পাওয়া যায়, সেই রেস্টুরেন্টগুলো কিন্তু মোস্টলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে পরিচিত। তো যদি কোনো একটা রেস্টুরেন্টের নাম যদি তাজমহল হয়, ফর এক্সাম্পল নিউ ইয়র্কে, এবং লেখা আছে যে ইন্ডিয়ান ফুড, তাহলে ওখানে কেউ যদি গিয়ে দেখে সেখানে যদি বিরিয়ানি পাওয়া না যায়, আর তাহলে সেটা আসলে তার যে টাইটেল তাজমহল এবং যে মিনিং যে ইন্ডিয়ান ফুড, সেটার সাথে সেভাবে রিলেভেন্ট হবে না। তো তাহলে কোন একটা পার্টিকুলার জিনিসকে জানার জন্য সেই জিনিসটাকে সংজ্ঞায়িত বা ডিফাইন করার ক্ষেত্রে আমাদেরকে একটু খুব কেয়ারফুলি থাকতে হবে, যাতে আমাদেরকে নামকরণটা এমনভাবে করতে হবে যাতে করে সেই নামকরণের মাধ্যমে সেই পার্টিকুলার অবজেক্ট বা জিনিস সম্পর্কে সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারি। আমি যদি সাইনবোর্ডে নাম দিই যে রেস্টুরেন্টের নাম হচ্ছে তাজমহল এবং লিখি যে ইন্ডিয়ান ফুডস আর অ্যাভেলেবেল হিয়ার, কিন্তু কেউ যদি এসে দেখে যে আসলে সেখানে কোনো ইন্ডিয়ান ফুডই নেই, সব হচ্ছে মেক্সিকান বা চাইনিজ, তাহলে সেই নামের সাথে কিন্তু আমাদের সেই পার্টিকুলার রেস্টুরেন্টের যে মেইন যে খাবারের যে মেনু, সেটা কিন্তু আসলে আমরা মিল খুঁজে পাচ্ছি না। তো তাহলে দেখা যাচ্ছে আমরা যদি কোনো একটা জিনিসকে খুব কেয়ারফুলি ভাবে যদি আমরা এটাকে ডিফাইন করতে পারি বা নামকরণ করতে পারি, তাহলে কিন্তু এটার অনেকগুলো ভিজিবল আমাদের সুবিধা এবং অনেকগুলো এখানে আমাদের উপকারিতা কিন্তু আমরা দেখতে পাই। হ্যাঁ, কিন্তু একাডেমিক ডিসিপ্লিনে, বিশেষ করে সোশ্যাল সায়েন্সে, আসলে এখানে অনেকগুলো একাডেমিক সাবজেক্ট আছে সোশ্যাল সায়েন্সে, যেগুলো কিন্তু আমি অলরেডি বলেছি, যে অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, তারপর হচ্ছে জার্নালিজম, কমিউনিকেশন স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই। তো এখানে সোশ্যাল সায়েন্সে আসলে যে কোন একটা পার্টিকুলার একাডেমিক ডিসিপ্লিনকে ডিফাইন করতে গেলে আসলে এটা একটু ডিফিকাল্ট অন্যান্য ব্রাঞ্চের একাডেমিক সাবজেক্টের সাথে যদি আমরা কম্পেয়ার করতে পারি। তো এখানে আমাদেরকে দেখতে হবে যে সোশ্যাল সায়েন্সের যে বিভিন্ন একাডেমিক সাবজেক্ট আছে, তাদেরকে ডিফাইন করতে গেলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যার সম্মুখীন সম্পর্কে আমরা নেক্সট স্লাইডে আমরা একটু জানার চেষ্টা করি। তো এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে সোশ্যাল সায়েন্সের একাডেমিক সাবজেক্ট হিসেবে আমরা কেস স্টাডি নিয়ে
কেস স্টাডি হিসেবে ধরে নিয়ে আমরা দেখবো যে আসলে ওভারঅল সোশ্যাল সায়েন্সের কোন একটা পার্টিকুলার টপিক বা পার্টিকুলার এন্টিটিকে আমরা ডেফিনেশন যদি দিতে চাই তাহলে আমাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। তো এখানে বলা হচ্ছে কি টু গিভ a definite and concrete definition has in fact been a vexing problem for social scientists. আসলে সমাজবিজ্ঞানীদের জন্য কোনো কিছুকে ডিফাইন করা বা সংজ্ঞায়িত করা এটা আসলে খুবই বিরক্তিকর একটা রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। যেমন প্রফেসর নাইগ্রু উনি ওনার বইতে বলেছিলেন একবার যে one sentence definitions are desirable particularly in textbooks but in the case of public administration they have proved inadequate. অর্থাৎ এখানে প্রফেসর নাইগ্রু যেটা বলতে চাচ্ছেন যে আমরা প্রফেসররা বা আমরা যারা স্কলাররা আমরা যারা যখন বিভিন্ন একাডেমিক টেক্সট বুক লিখি বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে, যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এই কোর্সে অনেকগুলো একাডেমিক সাবজেক্ট রিলেটেড টেক্সট বুক আছে, যেমন নাইগ্রুর যে বইটা মডার্ন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপর আরো অনেকগুলো বইতে আছে। তো প্রত্যেকটা ইন্ট্রোডাক্টরি লেভেলের কোর্সের যে একাডেমিক টেক্সট বুক সেখানে কিন্তু প্রত্যেকেই শুরুর দিকেই একদম দেখবা তোমরা বিভিন্ন টেক্সট বুকের কন্টেন্ট বা সূচিপত্র যদি দেখো তাহলে দেখবে সেখানে শুরুর দিকে যে টপিকটা সেটা হচ্ছে কি ডেফিনেশন সে পার্টিকুলার একাডেমিক ডিসিপ্লিন সম্পর্কে। যেমন আজকে আমাদের ক্লাস লেকচারটা কিন্তু সেটার একটা প্রসেসটার অংশ, যেহেতু আমাদের কোর্স হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা পরিচিত করাচ্ছি সবার সাথে। তো পরিচিত করাতে গেলে আগে আমাদেরকে সবাইকে ছোটখাটো বা সংক্ষিপ্ত একটা নাম, একটা ডেফিনেশন আমরা সবাইকে দিতে হবে, যেটার মাধ্যমে ওভারঅল যে কেউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানে না বা একেবারেই নবীন তাদের পক্ষে আসলে সেই ডেফিনেশনটা দেখেই কিন্তু তারা বুঝতে পারবে যে সমগ্র পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটা আসলে কীরকম। তো সেক্ষেত্রে নাইগ্রু এই কথাটাই বলেছেন, উনি বলছেন যে আসলে কোনো একটা একাডেমিক সাবজেক্টের ডেফিনেশন আসলে যত বেশি ছোটোখাটো হবে বা খুব সংক্ষিপ্ত হবে সেটা কিন্তু ততই পপুলার। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের যে স্টুডেন্টদের যে পরীক্ষার যে প্রশ্নের উত্তর লেখা হয় সেখানে কিন্তু আমরা সবসময় দেখি, ইভেন আমরাও যখন স্টুডেন্ট ছিলাম আমরা যে ডেফিনেশনটা খুব সংক্ষিপ্ত সেটাই কিন্তু আমরা প্রেফার করতাম। কিন্তু সমস্যা হচ্ছে প্রফেসর নাইগ্রুর মতে যে হ্যাঁ, যদিও আমরা চাচ্ছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে খুব সংক্ষিপ্ত উপায়ে আমরা যদি ডিফাইন করতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো, কিন্তু উনি বলছেন যে না, এটা আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এটা কোনো মতেই এটা খাটে না। কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা যত ছোট উপায়ে বা যত কম সংখ্যক শব্দ বা বাক্য দিয়ে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এটা আসলে তত বেশি সংখ্যক আমাদের জন্য অপর্যাপ্ত হবে, ইনঅ্যাডিকুয়েট হবে, এবং এটা আমাদেরকে আসলে সেভাবে হেল্প করবে না পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানার জন্য। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ডিফাইন করতে গিয়ে বিশেষ করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে অন্যান্য সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিনের মতো সংক্ষিপ্ত উপায়ে বা একটা দুটো সেন্টেন্সের মাধ্যমে যদি আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ডিফাইন করি তাহলে কিন্তু এটা একটা প্রবলেমেটিক একটা ব্যাপার। এটা আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অন্যান্য সোশ্যাল সায়েন্স একাডেমিক ডিসিপ্লিনের মতো না। এক্ষেত্রে যেটা আমরা সবসময় শুরু করি, ইভেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের টিচাররাও আমাদেরকে এই পার্টিকুলার ডোয়াইট ওয়াল্ডুর যে বক্তব্য সেটা ওনারা আমাদেরকে রেফার করেছিলেন। তো আমি সেই জিনিসটা তোমাদের জন্য নিয়ে আসছি, সেটা হচ্ছে ডোয়াইট ওয়াল্ডু কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একজন বিখ্যাত স্কলার। উনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি পড়িয়েছিলেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো উনি ওনার বইতে লিখেছেন যে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আসলে ইজ এ স্টাডি অফ গভর্নমেন্ট ইন অ্যাকশন। দ্য গভর্নমেন্ট ইন অ্যাকশন ইজ নেভার স্ট্যাটিক। তো এখানে এই সমস্যাটাই হচ্ছে মেইন একটা প্রবলেম, যে আমি যদি বলি যে সরকারের কাজই হচ্ছে লোক প্রশাসন তাহলে দেখবো যে সরকারের কাজ কিন্তু কোনোদিনই কোনো কালে এটা ফিক্স ছিল না। এটা সময়ের পরিবর্তনে বিভিন্ন বিশেষ পরিস্থিতির কারণে আমরা দেখেছি এটা পরিবর্তন হয়েছে, এটা কখনোই স্থির বা স্ট্যাটিক ছিল না এবং এটা পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত। তো যার কারণে
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আসলে একটা ফিক্সড ওয়েতে একটা ফিক্সড ফ্রেমে ডিফাইন করা খুব টাফ। তো সেই জন্য ডুয়াইট হল্ডে বলেছেন যে a single definition or a single para definition of public administration is a mental paralysis rather than enlightenment which restricts the view rather than broadening it. তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আসলে ডোয়েরল্ডো উনি ক্লিয়ারলি বলেছেন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে যারা খুব সংক্ষিপ্ত বা এক বাক্যে ডিফাইন করার বা সংজ্ঞায়িত করার চেষ্টা করবে তারা আসলে মানসিকভাবে তেমন সুস্থ না বা তাদের আসলে মেন্টালি সমস্যা আছে বা এটা একটা মানসিক দৈন্যতা মেন্টাল প্যারালাইসিস। কারণ এটা করতে গেলে যেটা হয় যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সংজ্ঞাকে আসলে যতটা তুমি ছোট করবা তাহলে দেখবা যে কি এটা আসলে ততটাই সমস্যা করবে তোমাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানার জন্য। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং ইনফরমেশন কারণ ডোয়াইট ওয়েলডোর এই কথাটা আসলে আমরা এটাকে ইগনোর করতে পারবো না। কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যখন বলি যে দুইটা শব্দই পাবলিক এবং অ্যাডমিনিস্ট্রেশন আসলে খুব কমন মনে হলো কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে যখন আমরা একটা ডেফিনেশনের ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু এটা আসলে খুব একটা টাফ একটা আমাদের বিষয় হয়ে আমরা দেখি। তো ডোয়াইট ওয়েলডো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডেফিনেশনের ক্ষেত্রে আরো অনেক কথাই তিনি আমাদের জন্য নিয়ে আসছেন। যেমন উনি আরো বলেছেন যে this is because a serious definition of the term মানে হচ্ছে এখানে public administration inevitably contains several abstract words and phrases. In short compass, these abstract words and phrases can be explained only by other abstract words and phrases, and in the process the reality and importance of it become fogged and lost. তো এটাই হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ডিফাইন করার ক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ডিফাইন করতে গেলে আসলে এখানে আরো অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত অনেক ধরনের শব্দ বা অনেক ধরনের টার্মিনোলজি কিন্তু চলে আসে এবং এই শব্দ বা টার্মিনোলজিকে যদি আমরা আলাদা আলাদাভাবে পরীক্ষা করে দেখি তাহলে দেখবো যে কি তাদেরই আলাদা একটা কি আছে ডেফিনেশন বা তাদের আলাদা একটা আইডেন্টিটি বা পরিচয় আছে। তাহলে দেখা যাচ্ছে দিনের শেষে যখন আমরা এটা করতে যাই তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে অরিজিনাল যে আইডেন্টিটি বা যে পরিচয় সেটা কিন্তু আসলে ধোঁয়াশা হয়ে যায় যখনই বলছেন যে ইট বিকেম ফগ এবং আলটিমেটলি দেখা যাচ্ছে সেখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আর কোনো অস্তিত্ব বা পরিচয় আমরা দেখতে পাই না। এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডেফিনিশনে যদি আমার পার্সোনাল পার্সপেক্টিভকে বলি তাহলে এখানে ল অবশ্য আসবে ডেফিনিশনের, তারপরে এখানে ম্যান পাওয়ার আসবে, এখানে ম্যাটেরিয়ালস আসবে, এখানে রিসোর্সেস আসবে, এখানে পাবলিক পলিসি আসবে। এখন আমি এই সবগুলো মিলে যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে যদি আমি ডিফাইন করার চেষ্টা করি তাহলে এই যে আমি সেই শব্দগুলো আবার টার্মিনোলজিগুলো বললাম যে ম্যান, রিসোর্সেস, ম্যাটেরিয়াল, পাবলিক পলিসি, ল, এদের প্রত্যেকটারই কিন্তু আবার আলাদা একটা ডেফিনেশন বা আলাদা একটা তোমার ব্রেকডাউন আছে। তাহলে সেগুলো যদি আমরা আলাদাভাবে বুঝতে তাহলে দেখা যাচ্ছে দিনের শেষে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি জিনিস সেটা আমি গুলিয়ে ফেলছি বা সেটা আমি অলরেডি হারিয়ে ফেলেছি। তো একই কারণে ফেডেরিক মোসের যিনি ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার একজন প্রফেসর ছিলেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং গভর্নমেন্টে, তো উনি একটা আসলে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে যে ইট ইজ দ্য বেস্ট দ্যাট ইট নট বি ডিফাইন্ড, মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ ফেডেরিক মোসে বলছেন যে আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ওনার যে পরামর্শ সেটা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে তার চেয়ে বরং আমরা যেভাবে আছে সেভাবেই রাখি, এটাকে আসলে ডিফাইন করার তেমন কোনো দরকার নেই বা এটা আসলে এভাবেই থাকুক। ডোয়েট ওয়ার্ল্ডের বাইরেও আমি আমার লেকচারে যে মডার্ন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে স্কলার তাদের পার্সপেক্টিভও আমি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি, বিশেষ করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে বেসিক্স এবং যে ইন্ট্রোডাক্টরি যে টপিকস সেটার উপর ওয়ান অফ দ্য বেস্ট টেক্সট বুকস সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা জে এম শারফিটস এবং ওনার সহ লেখকরা লিখেছেন, যেটা বিখ্যাত পাবলিশার হাউস রাউটলেস টেলর ফ্রান্সিস থেকে পাবলিশ হয়েছে।
সেখানেও ওনারা যেটা বলেছেন যে আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে আমাদেরকে খুব সিম্পলিস্টিক হতে হবে, খুব সহজ একটা সাইট নিয়ে কিন্তু আমাদেরকে এগোতে হবে। যেমন ওনারা বলছেন যে ইফ ইউ আর কন্টেন্ট উইথ বিইং সিম্পলিস্টিক, ফর এক্সাম্পল গভর্নমেন্ট ইন অ্যাকশন, the management of public affairs, or the implementation of public policies. তো এই যদি সহজ দিকগুলো যদি একটা পার্টিকুলার সাইট যদি আমরা পিক করি তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ডিফাইন করা আসলে খুব সহজ। কিন্তু ওনারা বলছেন যে আসলে এটা করতে গেলে এটা আসলে এটা একটা তেমন খুব একটা মানে কম্প্রিহেন্সিভ একটা কাজ হবে না, বা কম্প্রিহেন্সিভ একটা ডেফিনেশন হবে না। এটা হয়ে যাবে যে ফ্যাসাইল ডেফিনেশন, মানে সুপারফিশিয়াল, বা এটা উপরের দিক দিয়ে বা উপরে উপরে বা ভাষা ভাষা একটা প্রচেষ্টা হবে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ডিফাইন করে। এটা ঠিক আছে, এটা এটা একেবারেই মানে ভুল তা কিন্তু না। যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে যদি আমরা বলি এটা গভর্নমেন্ট ইন অ্যাকশন, management of public affairs, or the implementation of public policies, that's absolutely right. And there is no problem with that. There is nothing wrong with these types of definitions. But these are something not that much comprehensive. These are superficial, or these are facile definition. কিন্তু ওনারা বলতে চাচ্ছেন যে এটা আসলে একটা ইম্পর্টেন্ট টাস্ক না। কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অনেক কমন জিনিস আছে যেগুলো আসলে সেটাকে যদি আমরা যদি শুধুমাত্র একটা সাইডে যদি আমরা ফোকাস করি তাহলে কিন্তু তার পুরো ক্যারেক্টার বা চরিত্র সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি না। ওনারা কিন্তু এখানে একটা বিখ্যাত নাটকের একটা এখানে দৃশ্যের অবতারণা করেছে সেটাকে এক্সপ্লেন করার জন্য, এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সেই ক্যারেক্টারটাকে ওনারা কিন্তু সেই সেম একটা ডাইমেনশন ওনারা দেওয়ার চেষ্টা করেছেন। তো সেই সেম বইতে ওনারা যেটা বলছেন যে ওনারা নিজেদেরই রেফারেন্স এখানে দিয়েছেন। ওনারা বলছেন the authors of this book believe that nothing is more important to an introduction to public administration than the most expansive definition possible. তো আলটিমেটলি ওনারা কিন্তু আহ, মানে একটা পর্যায়ে গিয়ে বলেন যে কি না, আমাদেরকে আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে সেরকম একটা বিশাল যেখানে সবকিছু কভার করা যাবে সে ধরনের ডেফিনেশনের দিকে যাওয়া সম্ভব না। তার চেয়ে বরং আমাদের প্রচেষ্টা থাকবে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে একটা পদ্ধতিতে বা যে কোনো একটা উপায়ে আমাদেরকে সবার সাথে পরিচয় করে দেওয়া ভালো। তো তারা বিভিন্ন এখানে প্রশ্ন করেছেন, ফর এক্সাম্পল হাউ এলস ক্যান উই এক্সপ্লোর ইটস রিচনেস এন্ড সাবটেলি and savor its historical significance. এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে আহ, ঐতিহাসিক যে গুরুত্ব, এটার যে বিভিন্ন বৈচিত্র্যতা এবং সার্বজনীন যে এটাকে অ্যাপ্লাই করা যায়, ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন, এবং এটার বর্তমান যে ডেভেলপমেন্ট বা রেলেভেন্স, তারপরে এটাকে আরো কিভাবে আমরা how else can we gain an appreciation for the later technical chapters. অর্থাৎ এখানে পাবলিক এডুকেশনের সাথে আরো অনেক টেকনিক্যাল বিষয় আছে সেই সম্পর্কিত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে লেটেস্ট ডেভেলপমেন্ট, সেটা কিন্তু এখানে একটা আমাদেরকে নিয়ে আসতে হবে। কিন্তু আসলে যেটাই করতে চাই সেটা হচ্ছে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আলোচনাটা আসলে আলটিমেটলি এটা ঐতিহাসিকভাবে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যায়। ওনারা বলতে চাচ্ছেন যে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আসলে এত বিশাল, this is really so vast that there is no way to encompass it with only one definition. অর্থাৎ মোট বা মোদ্দা কথা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এত বেশি বিশাল যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আসলে তার সব বৈশিষ্ট্য এবং তার সব ডাইমেনশন বা অ্যাক্টিভিটিসকে একটা মাত্র সিঙ্গেল ডেফিনেশনে নিয়ে আসা কখনোই সম্ভব না। ওনারা এখানে বলছেন যে ওনারা এখানে 18টা চ্যাপ্টার এখানে তাদের বইতে ওনারা লিখেছেন 4টা ক্যাটাগরিতে, যেমন পলিটিক্যাল, লিগ্যাল, ম্যানেজারিয়াল, অকুপেশনাল। তো এর বাইরেও কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আরো অনেক ডাইমেনশনস বা আরো অনেক সাইট কিন্তু থাকতে পারে। তো এখানে ওনাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, ওনারা কিন্তু বারবার বলছেন যে এটা সম্ভব না এবং হচ্ছে এটা আনকমফোর্টেবল হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে মানে বেশ আহ, মানে ছোটখাটো বা লিমিটেড কয়েকটা অ্যাসপেক্টকে কভার করে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে সেটা কখনোই কনক্লুসিভ হবে না, বরং এটা একটা আনকমফোর্টেবল একটা জব হবে ওনাদের জন্য।
তো তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ডিফাইন করতে গিয়ে দেখলাম যে এটা আসলে বিশাল রকমের সমস্যা এবং বিশাল রকমের বেজাল্লা কারবার। তার মানে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডেফিনিশন বা সংজ্ঞা কি আমরা পাবো না, বা এটা কি কেউ করে নাই, বা আমরা কি এটা নিয়ে কি কিছুই করতে পারবো না? ব্যাপারটা কিন্তু তা কিন্তু না। এখানে বলা হচ্ছে কি irrespective of that of the fact that a unanimous definition of public administration is not possible. এটা সবাই বলেছেন কিন্তু ম্যাক্সিমাম স্কলাররা যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মানে সবাই মানে এগ্রি করবে এ ধরনের কোনো ডেফিনেশন কিন্তু এখনো পাওয়া যায় না। কারণ হচ্ছে এটা কোনো মানে ফিক্স কোনো স্ট্রাকচার নেই, এটা ফ্লুইডের মতো, তরল পদার্থের মতো। But still we can go for an acceptable view of public administration. এর জন্য আমাদেরকে যেটা করতে হবে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে বিভিন্ন স্কলাররা তারা তাদের প্রেক্ষিতে বা প্রেক্ষাপটে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে ডিফাইন করেছেন সেই ডেফিনেশনগুলো আমরা দেখি। আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ডটাকে আমরা একটু পরীক্ষা করে দেখি, এটা একটু অ্যানালাইসিস করে দেখি যে এটার মাধ্যমে আসলে আমরা কি বুঝতে পারি। তো সেই হিসাবে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা যে let's just start with the process with the semantics of পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সেমান্টিক্স মানে হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজের একটা অংশ যেখানে কোন একটা জিনিসের মিনিং বা অর্থ সম্পর্কে আমরা যখন জানার চেষ্টা করি লিঙ্গুইস্টিকে, সেটাকে সেমান্টিক্স বলা হয়। তো দেখেন আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডেফিনেশন বা মিনিং সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আসলে ইংরেজিতে এটা দুইটা ওয়ার্ডের কম্বিনেশন, পাবলিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ পাবলিক প্লাস অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিকের সাথে যখন আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে একসাথে করি তাহলে এখানে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে টার্মিনোলজি সেটা আমরা এখানে পাচ্ছি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সেমান্টিক্স বা এটাকে মিনিং বা অর্থ নিয়ে যদি আমরা এটাকে এক্সপ্লেইন করি তাহলে দেখা যাচ্ছে যে এটা দুটো টার্ম আছে যেটা আমি আমার আগের স্লাইডে বলেছি। একটা হচ্ছে পাবলিক এবং এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এটার যে if you take into account administration, it is an English term having a Latin origin. It has developed out of two Latin terms actually, ad and ministered. অর্থাৎ ইট মিনস টু সার্ভ অর টু লুক আফটার। অর্থাৎ যে অ্যাডমিনিস্ট্রেশন এটা আসলে আসছে দুটো ল্যাটিন টার্ম থেকে, অ্যাড এবং মিনিস্ট্রিয়ার থেকে। তো এটা থেকে যখন এই দুইটাকে যখন আমরা একসাথে করি তাহলে এটার অর্থ দাঁড়ায় যে পাবলিক মানে কি সেটা আমরা সবাই জানি যে মাস পিপল বা কমন পিপল, all the citizens of a particular country. But when you look at the other term administration, then we actually need to analyze its original terminology that are from the Latin language. It's actually a combination of two Latin terms, ad and ministerial. If we combine these two terms, then it means to serve or to look after, to take care. So thus, when we say public administration or administration, that means to look after the people. So this is a very simple, a very ordinary way of defining, to figuring out the content of public administration or understand public administration from a very simplistic point of view. যেমন ইয়ান গ্ল্যাডেন নামে একজন থিওরিস্ট বা তত্ত্বীয় বক্তা উনি বলেছেন যে অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ লং অ্যান্ড পম্পাস টার্ম। এটা একটা অনেক জটিল এবং এটা একটা বেশ মানে পম্পাস মানে এটার মানে বেশ জৌলুসপূর্ণ একটা টার্ম, বাট এটার একটা বেশ ভালো হাম্বল একটা মানে খুব মহৎ একটা মিনিং কিন্তু আমরা পাই। The publicটা কিন্তু this has been discussed and debated differently by a number of theorists. Few have referred it to as people, few have referred it to as citizens, and few have even identified it with public opinion. তো এটাও এখানেও একটা সমস্যা আছে পাবলিক নিয়ে, যেটা আমি অলরেডি বলেছি। আসলে পাবলিক বলতে আমরা কি বুঝি সেটাও একটা কিন্তু বিশাল মানে খুব ডিফিকাল্ট একটা প্রসেস। কারণ পাবলিক বলতে কি আমরা আসলে সবাইকেই মনে করব, তাহলে পাবলিক হলে প্রাইভেট কারা?
তো এখানে এই পাবলিক সম্পর্কে কিন্তু অনেক ধরনের ডিসকাশন আমরা দেখেছি, অনেক ধরনের ডিবেট হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কি পাবলিক মানে হচ্ছে জনগণ, পাবলিক মানে হচ্ছে আমজনতা, ম্যাঙ্গো পিপল। পাবলিক মানে হচ্ছে দেশের নাগরিক। যেমন একটা দেশের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু সে দেশের নাগরিকের বাইরে কিন্তু বিদেশিরাও থাকে। তো তাহলে তাদেরকেও কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করে বা সামহাও তাদের উপর অথরিটি এক্সারসাইজ করে। তো সেখানে পাবলিক বলতে আসলে কারা, সেটাও কিন্তু একটা খুব কনফিউজিং একটা ব্যাপার। তো এদিক দিয়ে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের মতো করে পাবলিকটা কি সেটা বোঝার চেষ্টা করো। The public in public administration অবশ্যই has been given an identity by Dwight Waldo which carries a large amount of acceptance. অর্থাৎ যেটা ডোয়াইট ওয়াল্ডোর মোটামুটি অনেক অ্যাকসেপ্টেবিলিটি আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একাডেমিক ডিসিপ্লিনে। তো উনি বললেন যে কি ওয়াল্ডো রেফার্স ইট টু অ্যাজ দ্য স্টেট অর দ্য গভর্নমেন্ট। অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে সরকার, পাবলিক মানে হচ্ছে সরকার। What is actually being termed as public, that is ultimately we are referring to the government activities or government services or the people. Those are ultimately uh, representing to the concept of government, to the other identity. So thus public administration is nothing but government administration. So now it is quite I would say that posing a question, then what is not government or what is private administration? Actually, we also need to look at the other side of the coin. So later we will try our best to know the difference between the public and private administration. But overall, what we have understood from these different discussions is that uh, public is actually related to the concept of government, what government is providing uh, to the people or its citizens. That is ultimately the public entity, or there is nothing that much differences between the term public and government, and these two are interrelated. Although we know that in real world situations, we don't see that much relevancy or that much connection between these two people, because in some cases we have saying that the government is actually not in line with the public spirits. So this is the other topic to debate, and we will of course look at it on later on. But it is true যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে অর্থাৎ কোন একটা দেশের সরকারি প্রশাসনের যে কার্যক্রম বা অ্যাক্টিভিটিস সেটার প্রাথমিক যে উদ্দেশ্য বা এটার প্রাথমিক যে মূল যে লক্ষ্য সেটা কিন্তু হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা এবং তাদেরকে দেখাশোনা করা। যতই আমরা বলি বা যতই আমরা ডিবেট করি যে হ্যাঁ অনেক সময় আমরা দেখি যে সরকার কিন্তু মানে পাবলিকের প্রতি তেমন একটা তাদের কমিটমেন্ট থাকে না, বা সেভাবে পাবলিকের যে সেন্টিমেন্ট বা যে পাবলিকের যে এক্সপেকটেশন সেটা বিভিন্ন দেশের সরকারের যে কাঠামো বা সিস্টেমে সেটা কিন্তু আমরা রিফ্লেকশনটা দেখতে পাইনি। কিন্তু এটা সত্য যে ইন টার্মস অফ সেমান্টিক্স, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ যে মিনিংয়ে, যে ইট উড মিন আ সার্ভিস ওরিয়েন্টেড রেসপন্সিবিলিটি অ্যাক্টিভিটি বাই গভর্নমেন্ট। অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মূল যে ব্রেকডাউন বা যে মূল যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা যদি আমরা সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে সরকার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে গভর্নমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে অর্ডিনারি পাবলিকের উপকার করা, অর্ডিনারি পাবলিককে টেক কেয়ার করা। But the meaning of public administration is not as simple as has been given under the semantic, অর্থাৎ অর্থপূর্ণ দিক দিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা যেভাবে ডিফাইন করার চেষ্টা করেছি এবং এটাকে সরাসরি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস অফ গভর্নমেন্ট, এটাকে একেবারে 100% সেভাবে লেভেল করে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু আসলে ব্যাপারটা সেরকম স্ট্রেট ফরওয়ার্ড বা সিম্পল না। And that's why we see lots of challenges and problems in a setup of a particular country, that the government of that particular country is not responding to the needs of the ordinary people. There are problems, and this is also can be
termed as challenges of public administration, and we will look at these later on. So although we said in our earlier slides, and we had put references from different scholars and professors of public administration, that it is not possible or it is not a wise decision to define public administration from a comprehensive point of view. But this is also not true, because we have got a very good definition. And I always tell my students, and I also been told by my teachers, that if you want to have a comprehensive definition of public administration, then go to the textbook Modern Public Administration that was written by Nigro and Nigro, the two scholars of public administration from US. So in their book, Nigro brothers, they said that public administration is actually the combination of blah 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 many things or many aspects, because public administration is something that is not that much straightforward like other social science academic disciplines. When you are going to define public administration, we have to bring all the aspects, all the activities, all the characteristics of public administration, so that nothing is left out from our definition. So that's why the definition of Professor Nigro and Nigro, we see that there are 5 sections. There are 5 different sections of public administration. For example, they say that this is a cooperative group activity in a public setting. So there must be a public setup, there must be a government setup where people, where resources, all these things will be brought together, and there will be, excuse me, there will be cooperation between all these entities in a public setting. And also, it is very important to look at the branches of public administration, because in most cases we see that public administration has always been portrayed as the activities of the executive branch, but this is not true. In fact, public administration is the combination of all 3 separate branches activities. We must take into account the activities of the legislative sections, I mean the member of parliaments, the lawmakers. They are a very, very important or valued part of public administration, and also the verdicts and also the decisions taken by the judicial branches, and the judges, the magistrates, what they decide in their setup. These are also part of the public administration. And the third thing is, public administration has an important role in the formulation of public policy, and thus part of the political process. This is also a very significant and important aspect of public administration, because if public administration is not formulating, is not adopting public policies, then it cannot move forward. So in order to make public policies, public administration must have a political identity, and it must go through a political process. And we know that the political process is the election. So this is also a very important part of public administration. And the number 4, which is also very interesting, they said that the public administration is different in significant ways from private administration, because there are many things that we see that are both done by the public administration and also private administration. For example, telecommunication service. If you can take the case study of Bangladesh, we can easily figure out that we have both government operators and private operators like Grameenphone, Ruby, and the government operator is BTCL and Teletalk. So if you just only covering the Teletalk and the PTCL, then we are uh, ultimately excluding the private administration.
So when we are telling or we are referring that providing telecommunication service is part of government administration, then we are ultimately excluding the contribution of the private services. So that's why we have to understand when we have to recognize the differences of the same services that are being provided by the government institutions and also the private institutions. That means we have to figure out the differences between public administration and private administration. And we'll have a separate chapter on that, the differences between public administration and private administration later on. And the final section of the definition is that public administration is closely associated with the numerous private groups and individuals in providing services to the community. And this is also very interesting. In the earlier section, we have made a distinction between the public institutions and private institutions. But ultimately, it is also very important to know that we are we are talking about Grameenphone, we are talking about Airtel, Robi, and all these private operators that are providing mobile phone services. But ultimately, they are also being regulated by the government agencies. For example, they are controlled and regulated by BTRC. We also know that this is a government public enterprise. So in order to define public administration, what Nigro and Nigro said that we have to actually combine all five these things together, and then we may be able to have a very much comprehensive or conclusive definition of public administration that is ultimately covering and bringing all the aspects of its characteristics or feature. But this is not something that is totally conclusive that we have actually covered everything. It's not something like that. There are many things still left out, and they are not in this particular definition. So again, that's why we have to acknowledge the fact that it is not possible to bring public administration within a single package. So as I said at the very beginning of my slide, that I'll be going through some of the definitions given by coined by different scholars. And if you can look at the textbooks of public administration at the very beginning of the frontal chapters, you'll see that different definitions are there, and it's been a long compilation of definitions of public administration. But I have brought out three different definitions from three different scholars, and as you can see that these are my all-time favorite definitions of public administration. আমার সবচেয়ে ফেভারিট, যেহেতু আমরা বলেছি যে উড্রি উইলসন হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফাদার বা জনক, তো অবশ্যই আমাদেরকে ওনার ডেফিনেশনটা এখানে নিয়ে আসতে হবে. দিস ইজ মাই পার্সোনাল অবজারভেশন অ্যাজ আই কনসিডার হিম অ্যাজ ওয়ান অফ দি influential people in the initiation of public administration as an academic discipline. তো উনি 1887 সালে ওনার যে আর্টিকেল পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টারলিতে উনি সেখানে লিখেছিলেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ডিফাইন করতে গিয়ে উনি বলেছেন যে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিটেইলড অ্যান্ড সিস্টেমেটিক এক্সিকিউশন অফ পাবলিক ল. অর্থাৎ এটা খুব সিম্পল, উনি এখানে শুধুমাত্র লটাকে নিয়ে এসেছেন. উনি বলতে চাচ্ছেন যে একটা দেশের গভর্নমেন্ট বা একটা দেশের পলিটিক্যাল সিস্টেম বা গভর্নমেন্ট স্ট্রাকচার চালাতে গেলে কিন্তু আলটিমেটলি আমাদেরকে বিভিন্ন লস বা বিভিন্ন নিয়ম কানুন আমাদেরকে মানতে হবে. তো অ্যাকর্ডিং টু উড্রি উইলসন, যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে সেই ল বা যে আইনগুলো সেগুলোর হচ্ছে নিয়মতান্ত্রিক যে বাস্তবায়ন বা সিস্টেমেটিক এক্সিকিউশন, সেটাই হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন. যদিও আমি বলছি যে উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং আমি পার্সোনালি ওনাকে আমি যথেষ্ট গুরুত্ব দিই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্কলার হিসেবে, এবং 2018-এ আমার পার্সোনালি একটা সুযোগ হয়েছিল ওনার যে আন্ডার গ্রেডের যে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, উনি যে রুমে ছিলেন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার ক্যাম্পাসে, সেখানে আমি গিয়েছি এবং ওনার যে ডিবেটিং সোসাইটি সেখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছিল 2018-তে একটা ফেলোশিপ প্রোগ্রামে ইউএস গভর্নমেন্টের স্পন্সরশিপে.
So I always regard Woodrow Wilson as one of the most influential people in the domain of public administration. Second যে definition সেটা এলডি হোয়াইটের, এলডি হোয়াইট এবং যে ডুয়াইট ওয়াল্ডো তো বাই ডিফল্ট আসবেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডেফিনেশন এবং আইডেন্টিটির ক্ষেত্রে, তাদের মধ্যে কিন্তু মোটামুটি একটা মিল আছে, যে সেকেন্ড ডেফিনেশন এবং থার্ড ডেফিনেশন দুটো কিন্তু সেম। সেকেন্ড ডেফিনেশনে এলডি হোয়াইট বলেছেন 1926 সালে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ম্যান অ্যান্ড ম্যাটেরিয়ালস ইন দি অ্যাকমপ্লিশমেন্ট অফ দ্য পারপাস অফ দ্য স্টেট। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে এলডি হোয়াইটের ডেফিনেশনটা আর একটু বেশি কম্প্রিহেন্সিভ। উনি এখানে বলা হচ্ছে যে কি, যে রাষ্ট্রের যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটাকে বাস্তবায়ন করার জন্য বা সেটাকে অর্জন অর্জন করার জন্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে মানুষ, মানব সম্পদ এবং যে বিভিন্ন রিসোর্স বা ম্যাটেরিয়াল সেটার যে ব্যবস্থাপনা, আর সেটা হচ্ছে তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে আমরা প্রথমবারের মতো দেখছি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আর একটা একাডেমিক ডিসিপ্লিন ম্যানেজমেন্টও আমরা দেখতে পাচ্ছি। সো সেটাও একটা কনফিউজিং ব্যাপার যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট দুটোর মধ্যে আসলে রিলেশন কি, দুটো কি সেম। সেটাও কিন্তু আমরা আমাদের পরবর্তীতে ভবিষ্যতে কোনো লেকচারে আমরা চেষ্টা করবো যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। দ্যাট উইল বি রিয়েলি অ্যান ইন্টারেস্টিং টপিক টু ডিসকাস। আর থার্ডটা সেটাও কিন্তু প্রায় সেম, ডুয়াইট ওয়াল্ডো উনি ওনার বইতে বলেছিলেন 1955 সালে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ম্যান অ্যান্ড ম্যাটেরিয়ালস টু অ্যাচিভ দ্য পারপাস অফ গভর্নমেন্ট। অর্থাৎ ডুয়াইট ওয়াল্ডো এবং এলডি হোয়াইটের ডেফিনেশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল দুইটা কিন্তু খুব কমন একটা ব্যাপার। আবার উড্রো উইলসনের ডেফিনেশন আমরা দেখতে পাচ্ছি ল। তো এখানে এটা আমরা অলরেডি কিন্তু অনেকবার বলেছি যে প্রত্যেকটা এই ডেফিনেশন গুলো আসলে মানে একেবারে কনক্লুসিভ না। যেমন উড্রো উইলসন বলেছেন যে কি ল বাস্তবায়ন, বাট বাকি দুজনের ডেফিনেশন একটা কমন ব্যাপার, সেটা হচ্ছে কি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে এটা একটা অর্গানাইজেশন, এটা একটা সংগঠন, এটা একটা সেট আপ থাকবে যেখানে মানুষ অবশ্যই থাকবে, ব্যুরোক্রেসি তা তো অবশ্যই থাকবে, রিসোর্স থাকবে, টাকা পয়সা অবশ্যই লাগবে, আমাদেরকে বিভিন্ন টেকনিক্যাল এবং বিভিন্ন ধরনের আমাদের ম্যাটেরিয়াল লাগবে। তো আলটিমেটলি গভর্নমেন্ট বা স্টেটের উদ্দেশ্য হচ্ছে জনগণকে টেক কেয়ার করা বা জনগণকে সেবা প্রদান করা। তো সেটা সেবা প্রদান করতে গেলে একটা সংগঠন লাগবে, সেই সংগঠনটা আলটিমেটলি ব্যুরোক্রেসি। বা আমি যদি আবার নাইগ্রো ডেফিনেশন নিয়ে আসি, তাহলে এখানে অবশ্যই শুধুমাত্র যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ আসবে তা কিন্তু না, সেখানে অবশ্যই জুডিশিয়ারি আসবে, সেখানে অবশ্যই লেজিসলেটিভ ব্রাঞ্চ আসবে। তাহলে এই সবগুলো মিলে যে একটা অর্গানাইজেশন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে মানব সম্পদ এবং যে রিসোর্স, সেটার যে ওভারঅল যে ম্যানেজমেন্ট এবং ওভারঅল যে ব্যবস্থাপনা, ওভারঅল যে দৈনন্দিন যে কার্যক্রম, যে কাজ করবার, সেটাই হচ্ছে আলটিমেটলি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই তিনটে ডেফিনেশনের মাধ্যমে কিন্তু আমরা সেটাই কিন্তু মোটামুটি একটা ক্লিয়ার একটা ধারণা কিন্তু আমরা খুব সহজেই আমরা তোমাদেরকে আমরা দিতে পারবো। তো আমি আহ, আমার ক্লাসে এই অ্যাসাইনমেন্টটা আমি দিয়েছিলাম, যেহেতু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ডিফাইন করাটা খুব টাফ একটা কাজ। তো আমি আমার স্টুডেন্টের বাইরেও আমার এই ক্লাস লেকচার যারা দেখছো বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, তাদেরকে বিশেষ করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম বর্ষের স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে বিভিন্ন একাডেমি যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকগুলো তোমরা হাতে নাও। সেখান থেকে তোমরা বিভিন্ন স্কলারের 10টা ডেফিনেশন তোমরা একটা কাগজে বা ওয়ার্ডের একটা ফাইলে তোমরা লিখো সেই ডেফিনেশনগুলো, এবং সেই ডেফিনেশনগুলো কম্পেয়ার করে তোমরা দেখো যে সেই ডেফিনেশনগুলোর মধ্যে আসলে কি কি কমন মানে বিষয় আছে যে যেটা তাদের ডেফিনেশনগুলোর মধ্যে আমরা দেখতে পাই, এবং কি কি ডিফারেন্স আছে। যেমন আমি তিনটে ডেফিনেশন দিয়েছি, উড্রো উইলসন, এলডি হোয়াইট এবং ডুয়াইট ওয়াল্ডো। আমি কিন্তু বলেছি যে উড্রো উইলসন শুধুমাত্র এখানে লটা নিয়ে এসেছেন, বাট ম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল সম্পর্কে বা অর্গানাইজেশন সম্পর্কে উনি কিছু বলেননি এখানে সেভাবে। তাহলে সেই জিনিসগুলো তোমরা সেই ডেফিনেশন থেকে দেখো 10টা আহ, যে ডেফিনেশন তোমরা বিভিন্ন সোর্স থেকে কম্পাইল করো, বা এর বাইরে কিন্তু তোমরা গুগলে সার্চ করলে পাবা যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডেফিনেশন
হোয়াট ইজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন লিখলেই কিন্তু অনেকগুলো ডেফিনেশন চলে আসবে। এখন তোমাদের কাজ হচ্ছে যে at the end of the exercise, at the end of the day, what you have to do is just to look at which particular definition of those 10 definitions that I have asked you to figure out is the most comprehensive or justified to explain public administration. এটা তোমাদেরকে আসলে বের করতে হবে। শেষ করার আগে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে ডেফিনেশনের সাথে সাথে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আসলে দুইটা ব্রড সাইড বা দুইটা ব্রড মিনিং বা দুইটা ব্রড আইডেন্টিটি আছে। সেটা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন এটা একটা একাডেমিক সাবজেক্ট বা এটা একটা একাডেমিক ডিসিপ্লিন, যেটা আমি পড়াচ্ছি, আমি পড়েছি, তোমরা পড়ছো। বাট এট দ্য সেম টাইম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা এটা একটা প্র্যাকটিক্যাল বা এটা একটা প্রায়োগিক একটা সাইডও আছে বা প্রায়োগিক একটা দিকও আছে। সেটা হচ্ছে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এটা গভর্নমেন্ট অ্যাক্টিভিটি, যেটা বিভিন্ন দেশের সরকারের যে তাদের যে সেট আপ সেখানে আমরা দেখতে পাই। অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াই, এটা যেমন একটা একাডেমিক সাবজেক্ট বা একাডেমিক বিষয়। সেখান থেকে পাশ করে যদি কেউ বিসিএস দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে যদি জয়েন করে, তাহলে সে যে কাজগুলো করে বা সে যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলোকে আমরা প্র্যাকটিক্যাল সাইড বা এটাকে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আরেকটা আইডেন্টিটি হিসাবে আমরা সেটা নিয়ে আসতে পারি এখানে। আর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, আমি যে বলেছি নাইগ্রো ডেফিনেশন থেকে, যে ওয়্যার ইজ ইউর পজিশন ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে বলছি যে এটা পাবলিক, এটা গভর্নমেন্ট, এটা সবার জন্য, এখানে সবাই আছে, এখানে সবাইকেই মানে ইনক্লুড করা হয়, কাউকে বাদ দেওয়া হয় না। কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে যদি আমরা সেকশন ওয়াইজ যদি ভাগ করে তিনটা ডিফারেন্ট যে ব্রাঞ্চ গভর্নমেন্টের, সেটার মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে সেখানে আমাদের পাবলিক বা আমাদের যে অর্ডিনারি পিপল তাদের অবস্থান বা তাদের পজিশনটা কোথায়, সেটা কিন্তু আমাদেরকে এখানে জানতে হবে বা আমাদেরকে বের করতে হবে। যেমন প্রথম কথা হচ্ছে যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা হচ্ছে ব্যুরোক্রেসি, এখানে এখানে অবশ্যই পাবলিক থাকবে, কারণ যারা ব্যুরোক্রেট বা আমলা আমলা তারাও তো অবশ্যই সাধারণ পরিবার থেকে তারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে তারা সেখানে সাকসেসফুল হয়ে তারা জয়েন করেছে। বাট এট দ্য সেম টাইম তারা যাদেরকে সেবা দেয় তারাও কিন্তু অর্ডিনারি পাবলিক। তো তোমার কিন্তু অপশন দুটাই আছে, তুমি চাইলে সেবা গ্রহীতা হতে পারো বা সেবা প্রদানকারী সরকারি কর্মকর্তা হতে পারো। Then legislative branch. This is also open to you. You can engage in politics. তুমি রাজনীতি করতে পারো, তুমি রাজনীতি দলের পক্ষ হয়ে ন্যাশনাল ইলেকশনে তুমি অংশগ্রহণ করতে পারো। সেই ইলেকশনে যদি তুমি বিজয়ী হও, তাহলে তুমি আইন প্রণেতা হিসেবে তুমি কোথায় যাচ্ছ? পার্লামেন্টে যাচ্ছ। এবং এই পার্লামেন্টে কিন্তু আবার এক্সিকিউটিভ ব্রাঞ্চ আছে এবং সেখানে কিন্তু ব্যুরোক্রেটরা আইন ল মেকারদের কিন্তু তারা হেল্প করে। তো যেমন যে পার্লামেন্টের যে ইলেকশন হয় সেখানে কিন্তু বিভিন্ন কনস্টিটিউয়েন্সি বা আসন থাকে। তো সেখানে আসনের যত ভোটার বা তাদের যে যারা ভোট দেয় তাদের সবাইকে কিন্তু পার্লামেন্টে বসানো সম্ভব না। তো সেজন্য তাদের পক্ষ থেকে তাদের নির্বাচিত কেউ তাদের হয়ে পার্লামেন্টে তাদেরকে রিপ্রেজেন্ট করবে। তো সেটাও কিন্তু তোমার একটা পজিশন, যে তুমি হয়তো সরাসরি পার্লামেন্টে যাচ্ছ না, বাট তোমার পক্ষ হয়ে তোমার নির্বাচিত যিনি জনপ্রতিনিধি তিনি পার্লামেন্টে তোমার পক্ষ হয়ে যাচ্ছেন। আর লাস্ট যে সেটা হচ্ছে তোমার জুডিশিয়াল ব্রাঞ্চ। সেটাও জুডিশিয়ালির যে আমাদের যে বিভিন্ন যে আইনগত যে প্রতিকার, যে বিভিন্ন কোর্ট, বিভিন্ন আদালত আমাদেরকে যে ডিসিশনগুলো দেয়, সেখানেও কিন্তু তুমি চাইলে বিভিন্নভাবে পার্টিসিপেট করতে পারো। তুমি চাইলে পরীক্ষা দিয়ে তুমি বিচারপতি হতে পারবা, তুমি জজ হতে পারবা, তুমি চাইলে ল প্রফেশনে যেতে পারবা, ল স্টাডি করে। বাট আলটিমেটলি এটার ইম্প্যাক্ট আমরা সবাই পাই। আমরা যদি কোনো আদালতে যদি কোনো কিছুর প্রতিকার যদি আমরা আশা করি, তাহলে অবশ্যই আমাদেরকে জুডিশিয়ারি ব্রাঞ্চের সাথে আমাদেরকে অবশ্যই ডিল করতে হবে। তো এটা এই প্রশ্নটার এখানে আনার মূল কথা হচ্ছে যে এই যে আমি বলছি পাবলিক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে,
সেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পাবলিকের পজিশনটা আসলে ঠিক কোন জায়গায় এবং ঠিক কোন কোন অপরচুনিটি বা কোন কোন দরজা বা অ্যাক্সেস আমাদের রয়েছে যেটার মাধ্যমে আমরা চাইলে আমরা সেবা গ্রহণও করতে পারবো, আবার চাইলে আমরা অল্টারনেটিভ ওয়েতে আমরা আসলে চাইলে সেবা দিতে পারবো। তো এটা হচ্ছে জাস্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে পাবলিকের সাথে রিলেট করার একটা জাস্ট সিম্পল একটা well, my own definition of public administration, এটা আসলে আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে আসলে আমার নিজেরই একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডেফিনেশন আমার তৈরি করা উচিত। তো সেটা নিয়ে আমি কাজ করছি। তো আশা করি আমি আমার ক্লাস লেকচারগুলোর শেষের দিকে আমি সেটা তোমাদেরকে জানাতে পারবো। So wait till then, I'm still working on my own ways of defining public administration. As I said, this is really tough and complicated exercise, but I'm hopeful that I have a sense of understanding on public administration in my mind, and I always try to make it in a very simple form for my students. So I'm trying my best to figure out the very essence of public administration, and hopefully very soon I'll be able to let you know my own definition of public administration. So thank you very much for having with me with my class lecture on the very introductory topic, what is public administration, or define public administration as a part of 101 Introduction to Public Administration course. So as I said, I'm repeating again, if you have any questions, if you have any comments, if you have any concerns, you can find my email address at the very beginning of the slide. You can send me an email with your questions and concerns, and also in the YouTube video comment section, you can put your questions also there, and I will try my best to answer your queries as quick as possible. Although I might be late in some cases, as you know, that I'm quite busy, but still, I'm assuring you that I will try my best to be responsive as much as possible. So thank you very much for being with me. Hope to see you in the next class.